করছে জি25 ইস্পাত, সাথে আছি আমি তাসনুভা তন্নি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে নিজ ঘর থেকে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন তাকেও ছাড় দেওয়া যাবে না। আমাদের এনসিপির কর্মীরা অন্য সবার থেকে আলাদা হবে। নিজেরা দুর্নীতি করবেন না এবং কেউ করলে প্রতিবাদ করবেন। গতকাল শনিবার কিশোরগঞ্জের পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমন বক্তব্য দেওয়ার পর মুহূর্তেই রাজধানীর গুলশানে এক বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। আটকের পরপরই অভিযুক্ত 5 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আজ এই চাঁদাবাজির ঘটনার দায় স্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কেন্দ্রীয় কমিটি বাদে বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছে। এর আগে গত 13 জুলাই এক নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা গ্রহণের ভিডিও ভাইরাল হয় এনসিপির এক নেতার। তারও আগে মার্চে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে রংপুরের এক নেতার 1 লাখ টাকা চাঁদা দাবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। দেশের নানা জায়গা থেকে এরকম চাঁদাবাজির ঘটনা একের পর এক সামনে আসায় এ নিয়ে কটাক্ষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতেমা বলেছেন, ঠিকমতো খোঁজ নিলে দেখা যাবে এদের শেকড় অনেক গভীরে। চাঁদাবাজির অভিযোগ আছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেও। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই তরুণরা একসময় সাধারণ জনগণের মাথায় মুকুটে পরিণত হয়েছিলেন, এখন তাদের নিয়েই এত প্রশ্ন অভিযোগ কেন? অপরিসীম ক্ষমতাই কি এই তরুণদের পথভ্রষ্টের কারণ? এসব নিয়েই আজকের রাজকাহনে আলোচনায় স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব কিংবা চাঁদাবাজি সবকিছু আসলে এক ধরনের একসাথে পরপর ঘটছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আয় ব্যয়ের হিসাবের জায়গাটিতে রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলোকে প্রায়শই নানানভাবে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তারা আসলে তাদের পার্টির জন্য যেই টাকা সেটি কোথায় পাচ্ছেন। এমনকি বিএনপি এই মুহূর্তে যদি আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল যাদেরকে বলছি তাদের কথাও বলি, এই অভিযোগও আছে যে তাদের নেতারা আসলে দীর্ঘদিন পরে চাঁদাবাজির এক ধরনের সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগে তারা দলীয় যে ফান্ড সেটি আরও বাড়িয়েছেন। সেই অভিযোগ একেবারে পুরনো রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে একদম নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের পর্যন্ত আছে, অর্থাৎ তারাও আসলে চাঁদাবাজি করেই তাদের রাজনৈতিক দল চালাচ্ছেন, সেই অভিযোগ আছে। এই অভিযোগ থেকে প্রথমত আমরা বের হতে পারছি না এবং রাজনৈতিক দলগুলোর আসলে আয় ব্যয়ের হিসেব জমা দেবার যে কথা ছিল সেটি কয়েকটি রাজনৈতিক দল করতে পেরেছে সেটি নিয়েও তো প্রশ্ন আছে, যদিও আমরা দেখেছি সম্প্রতি বিএনপি কিন্তু তাদের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে। না, ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাই। আপনি আলোচনায় যে প্রশ্নগুলো করেছেন তার কয়েকটা দিক আছে, আমি ছোট দিকটা আগে বলি। রাজনৈতিক দলের মানে আমি বলবো যে আর্থিক উৎস এবং তার হিসাব নিকাশ দেওয়ার যে কথাটা তুললেন সে বিষয়টা একটু আপনি সহ দেশবাসীকে জানার জন্য আমরা যতটুকু জানি সেটা বলতে পারি। সেটা হচ্ছে যে আমাদের দেশের নিয়ম অনুযায়ী যারা এই কী বলে যে রেজিস্ট্রেশনভুক্ত রাজনৈতিক দল তাদেরকে প্রতি বছর জানুয়ারি টু ডিসেম্বর এই হিসাবটা নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। আমরাও করি, এই মাসের 31 তারিখ পর্যন্ত সময় আছে এটা করা, আমাদের দলও করবো আর কি, সব দলের করতে হয়। এবং এইটা যদি না করা হয়, এবং এটা কিন্তু অডিটর দিয়ে অডিট করেই এটা করতে হয়, এটা না করলে নির্বাচন কমিশন যে কোনো ব্যবস্থা নিতে পারে। সুতরাং এগুলো বাধ্যতামূলক করা হয়েছে শুধু নির্বাচিত রেজিস্ট্রেশনভুক্ত রাজনৈতিক দলগুলোর জন্য, সেটাই। তো এক্ষেত্রে যদি আমাকে বলেন এক এক দল, আমি জানি না যে সব দলের কোন দলের কি অবস্থা আছে, কিন্তু সাধারণভাবে যে কথাটা আর পিওতেও বলা আছে যেগুলো সবই থ্রু ব্যাংক, সেই ব্যাংকের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা এবং এটা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোনো ফার্ম দিয়ে অডিট করে জমা দিতে হয়। আমরা প্রতিবার তাই দিই, দীর্ঘদিন ধরে এইটা আমরা আমাদের পার্টির পক্ষকে দিয়ে আসছি এবং দেওয়ার পরে যদি তারা কখনো মনে করে যে কোনো বিষয়ে ইনকোয়ারি করবেন তাহলে ফেরত পাঠায়। আমি যেমন বোঝার জন্য বলি, গতবার আমরা দেওয়ার পরে এটা ফেরত পাঠালাম, একটু খুব ঘাবড়ায় গেলাম যে কী এমন ভুলটা হলো যে চার্টার অ্যাকাউন্টেন্ট করার পরে ফেললো। পরে দেখলাম যে প্রত্যেকটা পৃষ্ঠায় জেনারেল সেক্রেটারির যে সই করা ওইটা দেয়নি বলে ফেরত পাঠিয়েছে। তা যাই হোক, আমরা তো সাথে সাথে, কারণ ওটা তো খুবই অন্য ভুল, সেটা অন্য জিনিস, কিন্তু আমি বলছি যে ওইটা দেওয়া যায়। এখন আপনি ওইটা কতটুকু পারফেক্ট কি পারফেক্ট না এইটা তো দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের আছে। তা যতটুকু তারা পারবেন করবেন। আর একটা হয় যে আলোচনাটা তুললেন যে সাধারণভাবে একটা রাজনৈতিক দল তার নীতিটা কী, লক্ষ্যটা কী, সেই লক্ষ্যে সে কর্মীকে কিভাবে তৈরি করে এবং চাঁদার ব্যাপারটা সে সর্বত্র
100% স্বচ্ছতার সাথে করে কিনা তার উপরই এটা নির্ভর করে। হ্যাঁ, হয়তো কম বেশি সেটা হতে পারে, সেটা একটা হয়। তা সেটা আমি যার যার দল এই যে নির্বাচন কমিশনে জমা দেয়, আমি সেই দলগুলো নিয়ে কথা বলতে চাই না। অভিযোগ, দখলদারিত্ব, অমুক অনেক কিছু থাকে, সেটা হয় ব্যক্তি বা গোষ্ঠীর জন্য, কিন্তু দলীয় ফান্ডে জমা হলে সেটা এইভাবে দেওয়ার কথা। এটা হচ্ছে আমি রেজিস্ট্রেশনভুক্ত দলগুলোর কথা বললাম। কিন্তু এই জায়গায় এখানে অনেক দলের কথা, অনেক ব্যক্তিবর্গের কথা এখানে উঠেছে। সেই জায়গাটা আমি যদি বুঝে থাকি, আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চাই। কারণ অনেক আলোচনা হয় কোন ব্যক্তি কি করছে না করছে, এটা আমার বিবেচনাটা পিসমিল দ্বারাই হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি আপনি রাজনৈতিক দল মিন করেন, আগে সে রাজনৈতিক দলটা কি, তার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সে তার কর্মীকে কিভাবে তৈরি করছে। এখন ধরেন আমরা এই যে দেখতে পেলাম আলোচনা, অনেক সময় আলোচনা, আমি পজিটিভটা নেগেটিভটার মধ্যে না যেয়ে যদি অন্যভাবেও বলি, দেখলাম দু একজনের সাথে যখন আমাদের আলোচনা হয়, এই নতুন নতুন অনেকে ইলেকশন নিয়ে যখন কথা ওঠে, আমরা তো একটু ভয়ই পাই। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচন মানে, নির্বাচনে যদি টাকার খেলা বন্ধ না করে যে ওই প্রতিযোগিতাতে, তো ভাই আমরা ঢুকতেই পারবো না। আপনি পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি ওগুলো বাদই দিলাম, তো ঢুকতেই পারবো না। মনোনয়ন আমার লোক কিনতেই পারবে না। যদি সিডি কিনি, সিডি ওটা প্রিন্টই করার মতো টাকা আমার হবে না। আমরা যার জন্য বলেছি সম অধিকার করতে গেলে ওটা হবে। মনোনয়ন নিয়েও তো বাণিজ্য কম হচ্ছে না, সেটা তো পরের ব্যাপার। আমি এক একটা করে আসেন, মনোনয়ন বাণিজ্য তো পরে, আমি বলছি কি মিনিমাম ওইটাই তো করতে পারবো না। এখন অন্য দলের যেটা হয়, আপনি মনোনয়ন বাণিজ্যটা আমি একটু পরে রাখলাম, দেখি অনেকের মাথায় এরকম নির্বাচন করতে হবে, টাকা লাগবে টাকা লাগবে। এখন মাথাটা যদি এরকম হয়ে যায়, কিন্তু আপনি যখন এই টাকা এবং এই ধরনের জিনিসগুলো এমন একটা জায়গায়, এটা আমার থেকে অন্য যারা এগুলো আরো ভালো বুঝবেন, আপনি যদি একবার এই ফুটায় হাত দেন এবং শুরু করেন, তখন এর কিন্তু শেষ নাই। কিন্তু সেই টাকার উৎস কোথায়, সেই জবাবদিহিতাটা তো নিশ্চিত করার কথা ছিল। অন্তত এই 5 অগস্টের পর করবে সেই জবাবদিহিতা করার মতো আমাদের একটা রাষ্ট্র, তার পাহারাদার সরকার, সেই জায়গাটা তো তৈরি হচ্ছে না। এমনকি আপনি বলি, আমি যে বললেন, এই যে অনেক সময় আমরা একটা কথা বলি, একটা সংবিধানে ভালো ভালো লিখে দেন তাতে হবে। এই যে অনেক পণ্ডিতদের সাথে আলোচনায় যাই, তো এখন ওইখানে একটু বলি, কামাল ভাই আছে বলে এই কথাটা ওনার দিকে তাকে আমার মনে পড়লো, এটা বলতে ইচ্ছে করে, কারণ উনি তো অনেক কথা বলেন। এটা বলি যে, আরে ভাই, আমাদের সংবিধানে শত দুর্বলতা সত্ত্বে এখনো পর্যন্ত কিন্তু অনপার্জিত আয় ভোগ করার কোনো অধিকার নাই। তারপর এটা ভোগ করে কিভাবে? তাহলে করে কিন্তু প্রশ্রয়ে, সে রাজনৈতিক দল বা অন্যদের প্রশ্রয়ে, বা যারা দুর্বৃত্তায়িত দুর্নীতিবাজ তারা এদেরকে ব্যবহার করে, ওই প্রশ্রয় করে। আমি বলবো যে এদের বিরুদ্ধে খালি রাজনৈতিক দল, সরকার যেমন ভূমিকা পালন করবে, আমি একটু দয়া করে অনুরোধ করব, মিডিয়া একটু চেহারা কম দেখান, একটু দয়া করে এদেরকে একটু সালাম দেয়া কমান, একটু বয়কট করেন। আপনারা হয়তো শক্তির উৎস মনে করছেন, কিন্তু আপনারা প্রশ্রয়দাতা হিসাবেই কিন্তু এক সময় না এক সময় জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। মাসুদ কামাল, এই প্রশ্রয়দাতা আসলে কারা এবং জবাবদিহিতার যে কথা আমরা বলছি, রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেবার আসলে যেই প্রয়োজনীয়তাটা আসলে বাংলাদেশে রয়েছে কিংবা পৃথিবীর সব জায়গায় রয়েছে, সেই প্রয়োজনীয়তাটা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব মনে করছে নাকি আসলে আন্দোলন, রাজনীতি, চাঁদাবাজি, অপরাধ, এই শব্দগুলোকে নিয়ে এক ধরনের নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে? আপনি দুইটা প্রশ্ন করছেন। একটা হলো প্রশ্রয়দাতা কারা, আমি না, এটা শিওর থাকেন, আমি প্রশ্রয় দেওয়ার মতো অবস্থানেই নাই। তাহলে প্রশ্রয়টা কে দিবে? যে সেই অবস্থানে আছে, যার কাছে গেলে পরে সে তাকে নিরাপত্তা দিতে পারবে, যার কাছে গেলে পরে তার হাতে সেই ক্ষমতা আছে যে তাকে পুলিশে ধরে নেবে না অথবা তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে না, এরকম ক্ষমতাধর ব্যক্তিরাই প্রশ্রয় দেওয়ার সক্ষমতা রাখে। এখন কে দিতে পারে? উমামা ফাতেমা তো একটা বলেই দিচ্ছে, শিকড় অনেক গভীরে। গভীরে কোথায়? কার গভীরে? এখন এই সমন্বয়ক পরিচয় দিয়ে সে ওখানে করতে গেছে চাঁদাবাজি, তার প্রশ্রয়দাতা কি সিপিবি? সিপিবি তো হইতে পারে না। তার প্রশ্রয়দাতা কি বিএনপি? বিএনপি হইতে পারে না। বিএনপি বরং ছাত্র দলকে প্রশ্রয় দিতে পারে যদি দেয়। এরা তো খালি বহিষ্কারই করতেছে, তার মানে এরাও বোধহয় প্রশ্রয় ওইভাবে দেয় না, হয়তো কিছু কিছু দেয়, যাই না। কিন্তু ওই চাঁদাবাজির প্রশ্রয়দাতা এরা না, তাহলে কারা হইতে পারে? ওনারা যে দলের সঙ্গে সম্পৃক্ত সেই দলের নেতারা, কথা পাই পরিষ্কার। এখন ওই দলে যারা শীর্ষ নেতা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা তো প্রশ্রয় দিচ্ছেন, তা না হলে আপনার দলে কয়দিন আগে ছিল উমা ফাতেমা, এটাকে রাগ করে চলে গেছে, সে তো বলতেছে শিকড় গভীরে। এটা ক্লিয়ার ভাই। আর আয়াকে যেটা বললেন যে ওই রাজনৈতিক দলগুলোর হিসাব, অর্থনৈতিক হিসাব, হিসাব মানে কি কত টাকা ব্যয় করছে এই হিসাব না, কিন্তু ওইটাও হিসাব, প্লাস ব্যয়টা কমায় দেখা যায়, আবার ইনকামটা কোথেকে করছেন এই হিসাব, এটা দেওয়াটা দরকার। ট্রান্সপারেন্সি খুব ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট। যিনি ট্রান্সপারেন্ট নয় তাকে আমি সন্দেহ করি।
কিন্তু সেই জবাবদিহিতার আওতায় আজ পর্যন্ত আমরা আমাদের বলি রাজনৈতিক আপনাকে, বলতে দলগুলোকে দেন। আনতে পেরেছি। না, আজকে পর্যন্ত কেউ আসে নাই। আসবে কি হবে? কে আনবে? যে আনবে সেই তো মানে আপনার কোনো জবাবদিহিতার মধ্যে নাই, তাহলে কেমনে আনবে? যদি ওনাকে জবাবদিহিতার মধ্যে আনতে, যেমন ইলেকশন কমিশন কার কাছে জবাবদিহি করে? আমাদের এখানে ট্র্যাডিশনালি ইলেকশন কমিশন জবাবদিহি করে সরকারের কাছে, কিন্তু তথ্যগতভাবে তো করার কথা না। আগের ইলেকশন কমিশন শেখ হাসিনার কাছে জবাবদিহি করতো, বর্তমান ইলেকশন কমিশন ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে যায়, সৌজন্য সাক্ষাৎ দিয়েছে। কেন? এটা কি ওনার কাজ? এটা তো ওনার কাজ না। উনি তো একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান, উনি তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ডক্টর ইউনূস যেরকম শপথ দিচ্ছে উনি এরকম শপথ দিচ্ছে, কেউ কারো অধীনে না কিন্তু। তো ওখানে যায় কেন? বাইরে এসে কয়েক না খালি সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলাম। কেন রে ভাই? আপনি ইলেকশন কমিশনার, আপনাকে বেতন দেওয়া হয় ইলেকশন কমিশন, আপনার এই খুচরা আলাপ করা তো আপনার দরকার নাই। তো ওনারা তাই করে কেন? যে জিজ্ঞাসা করে আমি কি ঠিকঠাক মতো পারতেছি, আপনি যেভাবে চান সেটা কি হচ্ছে, এইগুলি আলাপ করতে যান। ওই লোকটা যদি মেরুদণ্ড থাকতো, উনি সবাইকে বলতেন আপনার হিসাব ঠিক হয় নাই। হিসাব ঠিক হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য কিন্তু ওই সিএ ফার্ম কিলোমিটার ইম্পর্টেন্ট না। বাংলাদেশে বহুত অডিট হয়, এই সমস্ত অডিটের কয়টা সত্য কয়টা মিথ্যা বোঝার জন্য সামনের দিকে তাকাইলে হয়। তো এটা তো হচ্ছে না। ওখানে ওই যে একটা শক্ত লোক বসতো, দেখতেন সবাই টাইট হয়ে গেছে। কারণ শক্ত লোক আপনি পাবেন কই? বাটি চালান দেন, খুঁজে পাবেন না বাংলাদেশে কোনো শক্ত লোক নেই। কারণ ওই মেরুদণ্ড ভাঙতে গত 15 বছরে এমন একটা অবস্থানে নিয়ে গেছে যে বাংলাদেশের সবচেয়ে মেরুদণ্ডহীন প্রজাতি হলো আপনার আমলারা। আর ইলেকশন কমিশন বানাবেন আপনি আমলাদের কাছ থেকে, তাহলে কেমনে হবো? ইলেকশন কমিশন ওই ধরনের লোককে বসান, আপনি বসাবে না, কেউ বসাবে না। যার বসানোর দায়িত্ব সে তো বসাবেই না, কারণ সে ভয় পাবে এরা যদি বসায় যদি আমার প্রশ্ন করে। তো যাদের আসলে জবাবদিহিতাটা তৈরি করবার কথা ছিল তাদের নিজেদেরই সঠিকভাবে জবাবদিহিতার জায়গাটা আসলে আমাদের দেশে নেই, সেটি একটি বড় কারণ বলেও কি আপনি মনে করছেন? হ্যাঁ, এটাও একটা আর কারণ। যদি কেউ নিজের থেকে ভাবে আমি আমার হিসাবটা দেবো, তাহলে তো কেউ তারা মানা করবে না। জি, সেই এরকম একটি কাজ। জানে না এটা। এই জায়গাটিতে আমি একটু বিএনপির কাছে আসি। মুর্শিদুজ্জামান মিলাদ বিএনপি নির্বাচন কমিশনে 2024 সালের আয় ব্যয় হিসাব জমা দিয়েছে। আপনাদের যে তথ্য সেই অনুযায়ী 2024 সালে বিএনপির আয় হচ্ছে 15,65,94,842 টাকা, যা আগের বছরের চেয়ে 1,313% বেশি, অনেকটাই বেশি। এইটি আসলে প্রশ্ন করার সুযোগ আছে কিনা আমাদের, যে কিভাবে আপনাদের এই আয় বৃদ্ধি পেল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক প্রিন্স ভাই, মাসুদ কামাল ভাই। ওনাদের পেয়ে ভালো হলো আর কি আলোচনাটা। আর আমি তো দলের কোষাধ্যক্ষ। ওই প্রিন্স ভাই তো বললেনই যে তার নিবন্ধিত রাজনৈতিক দল যেগুলি তাদের সকলকেই আয় ব্যয়ের হিসাবটা দিতে হয়। এটা এখন থেকে না, এটা প্রথম থেকেই, অনেক আগে থেকেই প্রচলন। যখন থেকে রাজনৈতিক দলগুলি নিবন্ধিত হয়েছে তখন থেকে এটার প্রচলনটা হলো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের আয় এবং ব্যয়ের হিসাবটা ঠিকমতো দিতে হবে আর কি, এবং সেগুলি সবগুলি ব্যাংকের থ্রুতেই দেওয়া হয়। আমাদের বিষয়টায় আমি যেহেতু দলের কোষাধ্যক্ষ, আমাদের ধরেন প্রিন্স ভাইদের দুইটা স্বাক্ষর লাগে, একটা মহাসচিব এবং সভাপতি সম্ভবত। তা আমরা এখন করে থাকি, যেহেতু আমাদের ম্যাডাম এটাকে ইয়ে করে দিয়েছেন, এবং আমি কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং মহাসচিব, আমরা প্রত্যেকটি পাতায় পাতায় সই করে তারপরে জমা দিই। এবং যে জমাটা দেওয়া হয় সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করা হয় আপনার আমাদের আয় কত হলো, ব্যয় কত হলো। আয়টা কেন বেশি হলো আপনি বলতে চেয়েছেন, সেটা আমি বলছি। কিন্তু এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের যে সিএ ফার্ম দ্বারা পুঙ্খানুপুঙ্খ অডিট করা হয় আর কি, অডিট রিপোর্ট, অডিট রিপোর্ট, এই অডিট রিপোর্টে জমা দেওয়া হয়। তো একটা দলের যদি আয় না থাকে ব্যয় কোথা থেকে করবে, আর দলটা চলবেই বা কীভাবে? আসলে তো হয়েছিল এই কারণেই, কিন্তু নানান ভাবে আপনার বিগত সরকার না, শুধু বিগত দিনগুলিতেই আপনার এমনভাবে হয়েছে যে যখন যা প্রয়োজন হয় তখন হয়তো এটা ডোনেশন বলেন বা অন্য ফর্মে বলেন, এভাবে নিয়ে নিয়ে নির্বাচনগুলি করা হতো। কিন্তু একটা দল চালার জন্য, যেমন ধরেন আমাদের মিটিং হয়, আমাদের দলীয় আপনার লিফলেট করা হয়, তো আপনাদের দলীয় যে খরচগুলি হয়, আমাদের অফিসের অনেকগুলি স্টাফ আছে, আপনাদের বেতন দেওয়া হয়, তারপরে আপনার ভেহিকেলস আছে, সেগুলি মেনটেন করতে হয়। এই যে এর যে টাকাগুলি কোত্থেকে আসে, এই টাকাগুলি আসে প্রত্যেকটি আপনার
সদস্যের কাছ থেকে একটা মাসিক চাঁদা রয়েছে এবং বাৎসরিক চাঁদা রয়েছে। মাসিক এবং বাৎসরিক চাঁদাগুলি আপনার জমা হয় একটি অ্যাকাউন্টে, এবং অনেকেই ডোনেশন দেন যখন ত্রাণ, আপনার ধরেন বন্যা হয় বা বড় ধরনের ডিজাস্টার হয়, তখন দলের কাছে অনেকেই ত্রাণ ফান্ডে কিছু টাকা দেন আর কি, মানে ডোনেশন দেন। সেগুলির জন্য আলাদা অ্যাকাউন্ট থাকে। সব অ্যাকাউন্টেরই হিসাব কিন্তু আবার এই যে আমরা যে জমা দিলাম আজকে, সেই হিসাবগুলি সেখানে দেওয়া হয় আর কি। তো এই আপনার প্রশ্ন যেটা ছিল যে কেন বেশি হলো, 1000 গুণ কেন বেশি হলো, আপনার বিগত 17 সালে আমরা চাঁদার রসিদ আছে, কিন্তু বই আছে। এই বইগুলি 17 সনে আমরা যে বিভিন্ন জায়গায় যে বাৎসরিক চাঁদাগুলি আদায় করার জন্য জেলায় জেলায় পাঠানো হয়, সেগুলি পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেছে আওয়ামী লীগ। এবং সেখান থেকে কেউ এসে চাঁদা দিবে এবং বিএনপির লোক এই কথা শুনলে পরে সেই চাঁদাগুলো দিতে পারেনি আর কি। এই 17 সন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আমাদের আয়গুলি কম ছিল। তো যেহেতু একটা পরিবেশ চলে এসছে আপনার 5ই আগস্টের পরে, এখন কিন্তু আমাদের চাঁদাগুলি মানে বিগত দিনের, অর্থাৎ যেটি আসলে আপনাদের যারা সদস্য, বিএনপির যারা সদস্য, তারা আসলে তারাই চাঁদাগুলি দিচ্ছে, যারা একদম চালাচ্ছেন। হ্যাঁ, এবং এই চাঁদার আপনার এটার হার আরো বাড়বে আগামী দিনে, কারণ আমরা এমন একটা ফরমেশনে আনতেছি যে যাতে করে মানুষের, ওই যে একটু আগে কথা বললেন যে মানে নমিনেশন বাণিজ্য, এই সেই হাবিজাবি, এগুলো অনেক কথা আসছে আর কি। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, তিনি চান স্বচ্ছতা, এবং এই স্বচ্ছতা করার জন্য তিনি দেখেন কিন্তু আমেরিকাতেও যখন নির্বাচন একটা হয় আর কি, একটা রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটদের কিন্তু বিভিন্ন ভাবে তাদের ডোনেশন দেওয়া হয়, বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যবসায়িক মহল তারা দেয়। সেই ডোনেশন রাজনৈতিক দলগুলোরও আছে। সেই আদলে উনি একদম স্বচ্ছ রাখতে চান এগুলি, এবং এর জন্য একটা আমাদের এখন সফটওয়্যার করা হচ্ছে। জি, আমি আসবো আপনার কাছে। মাসুদ কামাল, এই যে আসলে চাঁদার কথা উনি বলছেন, কিংবা রাজনৈতিক দলগুলোর যারা সদস্য আছেন তারা আসলে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে যে চাঁদা দিয়ে থাকেন, সেই চাঁদার পাশে একটা বাজি শব্দ যুক্ত করলে যে চাঁদাবাজি শব্দটা হয়, সেটি অনেকটা ভয়ঙ্কর এক ধরনের রূপ নিয়েছে, এবং বিএনপি থেকে শুরু করে প্রায় সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন চাঁদাবাজি সেই অভিযোগ আছে। অনেকে আবার এটিও বলার চেষ্টা করছেন চাঁদাবাজি আসলে, বা ডোনেশন যে শব্দটি ইতিমধ্যে রশিদুজ্জামান মিলাদ বলেছেন, সেটি চাঁদাবাজি বা প্রতারণার এক ধরনের নতুন সংস্করণ। সেই ডোনেশন নিচ্ছি বলে আসলে সাধারণ জনগণ কিংবা তৃণমূল পর্যায়ে দেখা গেছে রাজনৈতিক দলীয় নেতারা নানানভাবে চাঁদাবাজি করছেন। যদিও বিএনপিকে আমরা দেখেছি ব্যবস্থা নিয়েছে, এবং ব্যবস্থাটা যদি উল্লেখ করি, 11 মাসে 3223 নেতাকর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন, এবং আজকে তো আপনি দেখেছেন যে সব কমিটি স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার মানে কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখিয়ে দিয়েছে যে তারা সব কমিটি স্থগিতের মধ্যে দিয়ে সবচাইতে কঠিন পদক্ষেপটা নিতে পারলো। আমি আপনার উত্তর নিব, একটা বিরতি নিতে হবে। জি প্রীতিশ পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি প্রীতিশ পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মাসুদ কামাল প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যেই চাঁদা দিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর চলবার কথা, সেই চাঁদার সাথে চাঁদাবাজি যুক্ত হয়ে যাচ্ছে, এবং চাঁদাবাজিকে অনেকে প্রতারণার এক ধরনের নতুন সংস্করণ বলার চেষ্টা করছেন, যেটিকে রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা ডোনেশন বলেন। না, দেখেন, ডোনেশনটা কিন্তু ঠিক আছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয়, তখন কিন্তু এই ফান্ড কালেকশন কিন্তু শুরু করে, তারা ফান্ড রেজ করে, কিন্তু এটা ওপেন, কিন্তু ফান্ড রেজ করে। ইংল্যান্ডে যান আপনি, ওখানেও ফান্ড রেজ করে, এবং সেই ফান্ড রেজের সঙ্গে আমাদের ফান্ড রেজের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ওখানে কে টাকাটা দিচ্ছে। যেমন আপনি দেখেন ইলন মাস্ক কিন্তু ট্রাম্পের ফান্ডে বিরাট অঙ্গের টাকা দিয়েছিলেন, এবং উনি কিন্তু এখন বলেন এটা যে আমি টাকা না দিলেও ফেল করতো। এরকম ঝগড়াঝাটি যখন শুরু হয়েছে, ঝগড়া হওয়ার পরে এগুলো বলতেছে। তো তার মানে ফান্ড দেওয়াটা কোনো অন্যায় কিছু না। সমস্যাটা কোথায়? যখন কেউ এই ফান্ডের কথাটা কোত্থেকে আসছে সোর্সটাকে ডিসক্লোজ না করে, প্রবলেমটা হয় তখন। কারণ যখন আমি বললাম না, যেমন বসুন্ধরের কাছ থেকে আমি টাকা নিয়েছি, কত টাকা নিয়েছি আমি এটা বলবো না, না বলার অর্থটা কি? না বলার অর্থ হলো আমি কিছু অফিসকে দিব, বাকিটা পকেটে ঢুকাবো, একটা। 2 নম্বর হলো বসুন্ধরা কেন বলবে না? তারা বলবে না এই কারণে, তারা যদি বলে দেয় জিনিসটা কত, তাহলে তখন তারা মনে করে যে আমাকে তো অন্য পার্টিকেও দিতে হবে। আমি যখন ব্যবসা করি আমি সব পার্টিকে টুকটাক দেবো, কিন্তু ওখানে কিন্তু তা না। ইলন মাস্ক যখন আপনি দিয়েছে রিপাবলিকানদের, ইলন মাস্কের কাছে কিন্তু ডেমোক্রেটরা যাবে না, কারণ ওরা ধরেই নিয়েছে এই লোক রিপাবলিকানদের পক্ষে আছে। আমাদের এখানে কিন্তু তা হয় না। আমাদের এখানে আজকে বিএনপিকে দিবে, কালকে জামাত যেয়ে বলবে বিএনপিকে এত কোটি টাকা দিয়েছেন, তো আমাদেরকেও দেন। কারণ এই বেচারা পড়ে দেবো বিপদে, সে কয়জনকে দিবে? তখন সে করবে কি, একজনকে দিবে।
সবাইকে দিবে আসলে সে, কিন্তু এটা প্রকাশ করবে না। কিন্তু আবার বলবে যে, তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মীরা চাঁদাবাজি করছেন আচ্ছা সেটি তো তৃণমূল, আসলে আমি আসছি, নানানভাবে প্রকাশিত আমি আগে হচ্ছে। এখান থেকে আসি, পরে ওটা আসি। তো এখানে যেটা হচ্ছে সবাইকে দিচ্ছে, এখন এরা কেন দিচ্ছে? এরা দিচ্ছে ওই শর্তে যে আপনি দেখছো মিলাদ ভাই একটা সম্ভাবনা আমার ব্যক্তি, উনি হয়তো কোনো মন্ত্রী হবেন, তো বসুন্ধরা ওনার কিছু টাকা দিবে, দিয়ে বলবে এই যে আপনাকে আমি 20 কোটি টাকা দিলাম, আপনি 2 কোটি টাকা ফান্ডে দেন, আর 18 কোটি টাকা আপনার কাছে থাক, আপনি যখন আমাকে কিন্তু মনে রেখেন, সবাই নিজের স্বার্থ মনে হাসিলের রাখবেন, জন্য চাঁদাবাজি মনে রেখে কিছু এই আশাটা সে করবে। যদি মিল্লাত ভাই দায়িত্ব পাওয়ার পরে ওটা আর মনে না রাখেন, আগামীতে ওনাকে আর দিবে না। এইটা হলো প্র্যাকটিসটা, আমি কথাটা যেটা বলতেছি আর কি। তো এইটা হয় কি, এই লোকগুলি আনডিউ সুবিধা চায়, এবং আনডিউ সুবিধা পেতে পেতে তারা মনে করে আগামীতেও পাবে। যেই মাত্র একবার না পাবে, তখন কিন্তু তারা একটা ফর্মে চলে আসবে যে ভাই এটা পাওয়া যায় না। এখন রাষ্ট্র যখন নিজেই দুর্বৃত্ত হয়ে যায়, সরকার যখন নিজেই দুর্বৃত্ত হয়ে যায়, পুলিশ যখন নিজেই ডাকাত হয়ে যায়, তখন আপনি কিন্তু বিচারে আশা কোথাও করতে পারেন না। জি, কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর দিকেই তো আমাদেরকে তাকিয়ে থাকতে হয়, যেহেতু তারাই আসলে রাষ্ট্রের তারা সরকার ধীরে ধীরে গঠন ঠিক হবে, করছে। যখন জনগণ ঠিক হয়ে যাবে না, যখন জনগণ প্রশ্ন করা শুরু সেই করবে, প্রত্যাশা তো তখন আসলে ঠিক হয়ে আমাদের যাবে। 5ই অগস্টের পরবর্তী সময় থেকেই ছিল। এমরুশিদুজ্জামান মিল্লাত, বিএনপির তৃণমূল পর্যায়ে অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, যদিও আপনারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন, কিন্তু সেই ব্যবস্থাকেই আসলে যথেষ্ট বলা যায় কিনা সেটি নিয়েও শঙ্কা আছে। আবার এনসিপি নেতারা বলেছেন যে তারেক রহমান লন্ডনে বসে চাঁদাবাজিতে পৃষ্ঠপোষকতা করছেন, লন্ডন থেকে চাঁদাবাজির পৃষ্ঠপোষকতা না করে দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করতেও তারা আহ্বান জানিয়েছেন। আপনাকে আগে প্রথমে একটা কথা বলি, যেটা ডোনেশনের কথা যেটা বললেন আর কি, উনি একটা এক্সাম্পল দিলেন, ভেরি সরি যে আমার নামটা নিয়েছেন আর কি, মানে প্রিন্স ভাইয়ের নাম নিলে ভালো হতো আর কি। তো এখন আপনার জিনিসটা হলো, আমাদের ডোনেশনগুলি, যেগুলি ডোনেশনের নামে বিগত বছরগুলিতে যারা হাজার হাজার কোটি টাকা এরকম পাচারও করেছে, আবার শেখ হাসিনাকে দেওয়ার নামক নিয়েছে, এবং ভালো ভালো কাজ এগুলি অন্যায়ভাবে করেছে, সেই ধরনের জিনিসগুলো যাতে না হয়, সেটার স্বচ্ছতা আনয়নের ক্ষেত্রে কিন্তু ডোনেশনগুলি আমি কোষাধ্যক্ষ হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা সিস্টেম করেছি যে আমরা কোনো ডোনেশন নট বাই ক্যাশ, কোনো ক্যাশে কোনো ডোনেশন কেউ দিতে পারবে না। যদি পার্টি থেকেও ডোনেশন দিতে চায়, এবং ডোনেশনেরও মাত্রা আছে, এবং মাত্রাও নির্ধারণ করে দেওয়া আছে, এই ডোনেশনগুলি দিতে পারবে বাই চেক, যেটা সরাসরি আমাদের ফান্ডে জমা হবে। এখানে কোনো রকমের ওইরকম চাঁদাবাজি করার, মানে বাজি শব্দটা আপনি যেটা লাগিয়েছিলেন আর কি, সেটা করার সম্ভাবনা আমাদের অন্তপক্ষে দলীয় ক্ষেত্রে নাই আর কি। 100% গ্যারেন্টি দিয়ে এই কথাটা বলতে পারি, আজকে দর্শকরাও শুনুক, আপনিও শুনলেন যারা আছেন। আমাদের বিএনপিতে এখন আমাদের যে মাসিক চাঁদা এবং ডোনেশন, সেগুলি সবগুলি আপনার খুব স্বচ্ছতার মাধ্যমে করা হচ্ছে। কিন্তু তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সব জায়গায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তো আছে। সেটা তো আপনার দলীয়ভাবে কোনো কিছু হচ্ছে না। যারা দলের নাম করে যারা যেগুলি করেছে, আপনি একটু আগেই বললেন যে 3200 লোককে আপনার ইয়া করা হয়েছে, আপনার বহিষ্কার করা হয়েছে, এবং এই ব্যবস্থা এখন 3200 সারা, এই যে একটা বৃহৎ দল, আপনার ধরেন 3200 ছেলের নামে কমপ্লেন এসেছে, তাদের বহিষ্কার করা হয়েছে। কিন্তু আপনি যদি একটা এনসিপির মধ্যে একটা দল, বা বৈষম্য বিরোধী ছাত্রের নামে যে সমন্বয়ক রাজ্জাক সহ যে 4 নেতা আজকে ধরা পড়লো যে চাঁদার অভিযোগে, যাদের রিমান্ডে নেওয়া হয়েছে, এরা ধরেন 1000 ভাগের 1 ভাগ লোক হবে কিনা সন্দেহ, বা 1 লাখ ধরেন ওদের টোটাল মিলে 1 লাখ লোক হবে কিনা এটা সন্দেহ আছে। আর বিএনপির প্রায় সমর্থক সহ 3 থেকে 4 কোটি 5 কোটি লোক আছে। বড় দল বলে কি আসলে সংখ্যাটা কম মনে হয়? হ্যাঁ, না, বড় দলে যদি আপনি পার্সেন্টেজ হিসেবে ধরেন আর কি, এরকম থাকে না, মানুষ তো গ্রামে গঞ্জে কয়টা ঠেকাবেন আপনি, সবাই তো ধরেন, যে কথাটা আমি এর আগেও বলে আসছিলাম, যে যেমন ধরেন যে হাট বাজার ঘাট এগুলি সবগুলি আপনি জানি না আপনার গ্রাম সম্বন্ধে আইডিয়া আছে কিনা, যদি থেকে থাকে জানবেন। প্রত্যেকটা উপজেলায় হাট থাকে, ঘাট থাকে, আপনার ইউনিয়নগুলিতে আপনার নানান রকমের বাজার থাকে, সেগুলি কিন্তু রেভিনিউ কালেকশনের জন্য এটা টেন্ডার করা হয়, অথবা পত্তন দেওয়া হয়, পত্তন না তো এটা বলে ওই যে ইজারা দেওয়া হয়। এই ইজারায় আপনার গভর্নমেন্ট কিন্তু রেভিনিউটা পায়। এই ইজারাগুলি কারা নেয়?
যারা ওইখানে আইদার টেন্ডার ড্রপিংয়ের মাধ্যমে যারা হাইয়েস্ট হয় তারা নেয়, অথবা নেগোশিয়েট করে হয়তো সরকার মানে ডিপটি কমিশনার যিনি থাকেন ডিসি বা ইউনো তিনি যাদেরকে ভালো মনে করেন চালাতে পারে তাদেরকে দেওয়া হয়। এগুলি ছিল আপনার গত সরকারের আমলে একদম যাচ্ছে তাই আর কি, মানে কোনো টেন্ডারও হতো না, হতো না। পরিবর্তনটাই তো আমরা দেখতে চেয়েছি না, 17 সেই বছর পরিবর্তনটাই আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। এই জিনিসগুলো না বুঝে অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করে আর কি। বিশেষ করে মিডিয়া আপনারা যারা জিজ্ঞেস করেন তারা কিন্তু অনেকে বুঝেনও না যে কেন এইগুলো কথাগুলি আসছে। এগুলি যখন হাট বাজারগুলি যে একবারে চলে গেছে, কেউ নাই, এই টোলটা কালেকশন করবে কে এটাও নাই, কাকে দিবে এটা? তখন তো আপনি খুঁজে দেখেন এখন যেখানে আপনি বাংলাদেশের যেখানে যাবেন, যে রাজনৈতিক দল এখন ধরেন হ্যাঁ তাদেরকে ইউনো ডেকে বলছে আপনারা বাকি টুলটা তুলে দেন, আপনাদেরকে আমরা লিখে দিচ্ছি, আপনারা টুল তুলে দেবেন। টুলের একটা পার্সেন্টেজ থাকে যে লভ্যাংশ, সে লভ্যাংশ নেয়। যে হারটা সে নিল তখন তো বিএনপি লোকরা নিছে, এখন সরকারি কোষাগারে যায় সেটা তো প্রশ্ন আছে। না 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 না, কোষাগারে এটা ফিক্স করা। আপনার ধরেন আপনি একটা হাট ডাকলেন ধরেন 10 লাখ টাকায়, বছরে আপনি 10 লাখ টাকা দিবেন বা 1 কোটি টাকা দিলেন। 1 কোটি টাকার মধ্যে আপনি যে হয়তো 10% বেশি আপনার উঠতেও পারে, আবার লসও হতে পারে, কারণ ওগুলো নির্ধারণ করা আছে। অর্থাৎ সেই সুযোগ আপনি আর বলার চেষ্টা করছেন যে খুব একটা আসলে নেই। না, সুযোগ না, এটা সত্য কথা। আপনারা এই সুযোগগুলি নিয়ে বিএনপিকে কালার করার চেষ্টা করতেছেন, যেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে যে বিএনপি আসলে এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। নানা রকম ব্যবস্থাও নিচ্ছে নিশ্চয়ই, সেটিও আমি শুরুতে বলেছি। রহিন হোসেন প্রিন্স, স্বৈরাচার বিরোধী সাহসী পরিচিতির জন্য আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, তাদের আসলে এক ধরনের তারা নিজেরা যখন বলেছিল যে যারাই দুর্নীতি করবে সেটা যদি তাদের নিজেদের বাবাও হয় তাকেও ছাড় দেওয়া হবে না, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে চাঁদাবাজির একটি বিরাট ঘটনার পরে আমরা দেখলাম তাদের কেন্দ্রীয় কমিটি বাদে বাংলাদেশের সব কমিটি স্থগিত তাদের ঘোষণা করা হয়েছে। এটিকে কি আপনি কি বড় উদাহরণ হিসেবে দেখছেন? তার মানে তারা কি আসলে বিএনপি চাইতেও বড় একটি পদক্ষেপ নিয়ে নিল চাঁদাবাজির রুখতে? আমি এটাকে কোনো পদক্ষেপ হিসেবে দেখতে চাই না। কেন? আমি খুব ছোট করে আপনাকেই যদি জিজ্ঞেস করি, উত্তর দেওয়ার দরকার নেই, খালি বোঝার জন্যে। আপনি যে টিমটির নাম বললেন, এখনো এটা এক্সিস্টেন্স আছে এটাই তো আমরা জানি কিনা আমার জানা নেই। 2 নম্বর, এটা কি কোনো দল না সংগঠন বা কি? তার আদর্শটা কি, লক্ষ্য কি, করবেটা কি আপনি জানতে পারেন, আমারও তো জানা নেই। কিন্তু আরেকটা ভুল বিবেচনা হচ্ছে, ছাত্র আন্দোলনের এইবারে যে ঘটনা ঘটলো, প্রথমে বৈষম্য বিরোধী যারা ছিল তাতে তো বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ছিল। আমাদের যে ছাত্র সংগঠন, এক সময় যে ছাত্র সংগঠন তারাও তো ছিল। এই ছাত্র সংগঠন যার যার কাজে চলে গেছে। এখন যদি কিছু ছেলেরা থেকে করে থাকে, তাদের কি কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এরকম কিছু কি আমরা জানি? তাদের আর্থিক ম্যানেজমেন্ট কিভাবে হবে এটা কি জানি? তাহলে প্রথমে এটাকে আপনাকে জানতে হবে। কিন্তু এইটা কিন্তু আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে এখন মব সহ আরও অনেক যে ঘটনাগুলো ঘটছে, তার আশ্রয় প্রশ্রয়দাতা এবং ঘটানোর কাজটা তারা করতেছে অনেক সময়, যে সবাই না অনেকে ওবামা তো বলে দিয়েছে, এবং সে করছে কি, পেছনের শেকড় আছে, তাই ছাড়া তো এটা হতে পারে না। কি মনে হয় আসলে এই শেকড়টা কারা? ওই যে পুলিশই বলে দিক কারা শেকড়, কারণ যাদেরকে ধরছে বললেই হয়। আমি আপনাকে জিজ্ঞেস করি, এখানে নিশ্চয়ই অনেক আলোচনা করেছেন, আমরাও করেছি, বিভিন্ন সচিবালয়, ডিসি অফিস, এসপি অফিস, ইউনো অফিস, কারা যে রাজত্ব করছে, করে কিভাবে, এটা কি আপনি কি কল্পনা করতে পারেন? কারণ 80-র দশক থেকে শুরু করে 90-এর গণ-অভ্যুত্থানে তো আমরাও ছিলাম রে ভাই, কর্মী ছিলাম, একেবারে দুর্নাম ছিল না তাও না কারোর। কিন্তু এ ধরনের ঘটনা অতীতে কখনো শুনেছেন? 69-এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে আপনি 90-এর গণ-অভ্যুত্থান এরকমের জায়গায়, তো এই প্রশ্রয়দাতা কারা? সুতরাং আপনি তাদের কাছ থেকে আশা করছেন কেন? কারণ তারা তো এরকম কোনো সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এবং তারা ভালো মানুষ, খুব ভালো লক্ষ্য নিয়ে করছে, এটা তো দেখতে পাইনি আমরা। সুতরাং এই ধরনের ঘটনা একটা অনিবার্যই দেখতে পাচ্ছি। তার অন্যতম কারণ এই যে সরকার এখন আছে, বরঞ্চ সরকার যদি কঠোর পদক্ষেপ প্রথম দিকে নিত, তাহলে আজকে এই দুরবস্থা ঘটতো না। এ দায় পুরোপুরি সরকারকেই নিতে হবে। বরঞ্চ অনেকে মনে করে কি জানেন, আমি জানি না বৈষম্য বিরোধী ওদের কতটুকু কি পজিশন, কিন্তু নতুন যে দল যাদের কথা বলছেন, যারা বলেছে, এটা কে না জানে। আমরা এটা আপনাকে এখানে বলতে কেন, আমরা কয়দিন আগে এই যে প্রধান উপদেষ্টার সাথে যখন কথা বললাম, আমি শুধু নিজে না, আরও অনেকে যারা আমরা ছিলাম, কারণ আমি নিজে বললে আমার কথাটা একটা ভুল বলবো, আমি যেমন বলেছি, অনেক দলের পক্ষ থেকে বলা হয়েছে
এই নতুন দলটি সম্পর্কে মানুষের পারসেপশন হচ্ছে এটা আপনার প্রশ্রয়ে লালিত হচ্ছে। এই যে আসলে সরকারি দলের এক ধরনের পৃষ্ঠপোষকতা এই নতুন রাজনৈতিক দল কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে নেতারা যুক্ত ছিলেন তারা পাচ্ছেন, সেটি নিয়ে একটি বড় প্রশ্ন আছে যে এই তরুণরা আসলে একসময় জনগণের মাথার মুকুটে পরিণত হয়েছিল, তাদের আসলে এই চাঁদাবাজি কিংবা এই ধরনের পথভ্রষ্ট হবার কারণ কি? অপরিসীম এই ক্ষমতা আসলে তাদেরকে যেটি দেওয়া হচ্ছে সেটাই কি মূল কারণ কিনা? উত্তর নিব জিপি ইস্পাত মিত্র রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত মিত্র রাজখান দেখছেন। রুহিন হোসেন প্রিন্স, যে জায়গাটিতে আমরা ছিলাম একটা সময় আসলে জনগণের মাথার মুকুট হয়েছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এখন সেই নেতাদেরকে কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সমন্বয়ক হয়ে কাজ করেছেন তাদেরকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি করছেন এবং গ্রুপ আকারে চাঁদাবাজি করছেন। বিশেষ করে পতিত সরকারের আমলে যারা নেতাকর্মী ছিলেন তাদের সাথে তাদের যেই ধরনের বিরাট অঙ্কে চাঁদাবাজি হচ্ছে সেখান থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যায় পর্যন্ত, এই জায়গাগুলোতে এই মুকুট আসলে কেন এখন হঠাৎ করে এই ধরনের অভিযোগের জায়গায় চলে আসলো? তাদের এই পথভ্রষ্ট হওয়ার কারণ কি শুধুমাত্রই তারা সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা প্রশ্রয় পাচ্ছে? আমি একটু ছোট্ট উদাহরণ দিই আমার ছোট বুঝ থেকে। এই যে সরকার, হ্যাঁ, তারা তো আন্দোলনের শেষে একটা ভূমিকা পালন করেছে, তার জন্যে সাধারণ মানুষ অন্যদের কাছে তারা একটা কি বলবো যে স্নেহ ভালোবাসা তার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এটা রেখেই এবার দ্বিতীয় কথা বলি। 12ই আগস্ট যখন আমরা দেখা করতে গেলাম প্রধান উপদেষ্টা আমন্ত্রণে, আমাদের দিক থেকে উনি অবশ্য একটা ইস্যুতে ডেকেছিলেন, তার মধ্যে জোর করে অনেক কথার মধ্যে একটা কথা বলেছিলাম যে দেখেন, এটা মনে রাখা দরকার, এইবার কোনো গোষ্ঠী বা কোনো দল বিজয়ী হয়নি, আপনাকে অনেক জায়গায় রিপ্লেসমেন্ট করতে হবে বাস্তব কারণে। তাহলে দ্রুততার সাথে আপনি একটা নীতিমালা করেন এবং দক্ষ যোগ্য যতটুকু পারেন দল নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগের ব্যবস্থা করেন। ওনারা এই কাজ করে নাই। সুতরাং কী হয়েছে, এবার আপনি খুব চোখ বন্ধ করে কল্পনায় চলে যান যে আমার কথা ঠিক কিনা। একেবারে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত কাদের হাতে আপনি ছেড়ে দিয়েছেন? এই সমস্ত ছেলেদের হাতে। তারাই, আমি তো দেখেছি একজন শিক্ষক ওইখানে ভিসিকে নিয়োগ হবে, তার থেকে এই সমস্ত দেখছেন না, সে কোন কোন বিশ্ববিদ্যালয় সহ। কই, আমরা তো তখন কথা ওইভাবে বলি নাই। তা আপনি এই যে প্রশ্রয় দিছেন, সুতরাং এই প্রশ্রয় তারা পেয়ে গেছে, কিন্তু তাই আমি তো আগেই বলেছি, খালি আপনি ব্যক্তি হলো তো না, তার কোনো দলীয় আদর্শ ছিল। একটা ব্যক্তি তো খালি হলে হয় না, একটা দল বা গোষ্ঠী তার আদর্শ লাগে, ব্যক্তি তার গড়ে ওঠার অন্য জায়গায় লাগে। এই কাজগুলো পুরো প্রথম দিকে করা হয় নাই। যখন করা হয় নাই, এর আগে যে দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা যে মানুষের মধ্যে যে নেগেটিভ অ্যাসপেক্টগুলো ছিল, অনেকে ভর করে টিকে রাখা নানা ধরনের ঘটনাগুলো ঘটেছে। সুতরাং শুরু থেকে পুরো যদি এটাকে আমি রাজনৈতিক বলতে শুধু রাজনৈতিক দলের কথা বলছি না, এই চিন্তা চেতনার জায়গায় পজিটিভ থেকে আমরা একটু পজিটিভভাবে আগাতে পারতাম এবং তাদের যতটুকু দায়িত্ব কর্তব্য সেইটুকু করেই যদি তাদের শিক্ষায়তনে ফিরে যাওয়া, এটাই তো দরকার ছিল। তা আমরা তো সেই কাজগুলো কোনোটাই করলাম না। সুতরাং না করে অনিবার্যভাবে তাদের অনেককে চাঁদাবাজের সুযোগ এবং তাদের অনেককে নিজের অর্থ বৈভব গড়ে তোলার যে সুযোগটা আমাদের এখনকার ব্যবস্থা দিয়েছে, সেই ব্যবস্থার অনিবার্য পরিণত হচ্ছে সেটা। এবং এখনো বলি সময় আছে, এইটা যদি এখন এটা টেনে না ধরতে পারি, যে কথাটা বারবার অন্ততপক্ষে আমাদের দিক থেকে বলি, তাহলে কি অন্যতম একটা ক্ষতির কথা বলি শোনেন। যারা এই যে শহীদের মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে, সেটা একটা দিক, কিন্তু এই যে অজস্র মানুষের যে আকাঙ্ক্ষা এই আন্দোলনে যারা ছিল, তারা এই ধরনের ছাত্রদের প্রতি যে বিতৃষ্ণা ভাব নিয়ে আসছে, আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রাম এবং দেশকে অগ্রসর করার ক্ষেত্রে একটা নতুন ধরনের সংকট তৈরি করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা আসলে নতুন রাজনৈতিক যে দলগুলো আসছে, তাদের হয়তো তেমন ভাবে কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে এখনো তারা সৃষ্টি করতে পারেনি, কিন্তু পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা কেউই তো আসলে চাঁদাবাজি উঠতে পারছে না। সেটি কেন? সেখানে দায়টা তাহলে কার? না, পুরনো দলগুলোর যে সমস্যা, সেটা হলো কি, তারা তো অভ্যস্ত হয়ে গেছে ওইভাবে চাঁদাবাজির যে ব্যাপারটা, এটা তারা তো ওইভাবেই অভ্যস্ত হয়ে গেছে। আগে রাজনৈতিক দলগুলো যেভাবে চলতো ওভাবেই চলতে চাইলে তারা থাকবে। কিন্তু এখন আবার একটা কথা মাথায় রাখেন, চাঁদাবাজিরও কিন্তু কতগুলি ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কেমন? যেমন ধরেন একজন যদি বিএনপির লিডার যদি বড় একটা ব্যবসায়ীর কাছে যায়, উনি যে পরিমাণ চাঁদা পাবেন ততটা কিন্তু সিপিবি লিডার গেলে হবে না, তাকে দিবে না। কেন দিবে না? দেখাই করতে পারবো। হ্যাঁ, কি কারণে? কারণ হলো কি, যারা দেয় তারাও ভাবে যে এই দলটার সম্ভাবনাময়, এই দলটা আগামীতে ক্ষমতায় গেলে আমার কিছু অনৈতিক সুযোগ সুবিধাদের কাছ থেকে আদায় করতে পারবো। তো সিপিবি তো ক্ষমতায় যাচ্ছে না, কিন্তু তাদের প্রতি তাদের সেই আস্থাটা দেয়, তাদেরকে যেটা দেয় দয়া দক্ষিণে অথবা চক্ষু লজ্জার খাতিরে দেয়। হিসাবটা কিন্তু এখানে এখন। আর এখন ইয়েকে দেয় কেন, মানে নতুন দল এনসিপিকে দেয় কেন? এনসিপিকে দেয় ভয়ে।
এটা কিন্তু ভালোবাসে দেয় না, কিন্তু ভয়টা কোথায়? ওই সাম্মী আপনাদের বাসায় যে কি বলছিল যে গ্রেপ্তার করাবো, এবং ওনারাও জানে হিসাবটা যে এরা চাইলে গ্রেপ্তার করাতে পারবে, ভয় দিছে। যদি তাতে সেই ভয়টা না থাকতো, যদি দেশে একটা আইনের শাসন থাকতো, তাহলে কিন্তু ওই বাচ্চারা প্রথমবার তারা কিন্তু পুলিশ আটকে দিত। কিন্তু আইনের শাসন তো নাই দেশে। কাজে যে কারণে আমরা সবসময় বলি আসলে হলো আইনের শাসনটা হলো ইম্পর্টেন্ট। এই মনে করেন এই এনসিপি ধরা যাক একটা ইলেকশন হয়ে গেল, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো, যেই দলই আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, যেই আসুক, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো, তখন কি ওরা গেলে পরে কেউ তার আঠাটা দিব না তো? কারণ এই এনসিপি এখন ওরা একটা সরকারি দল, ওরাও জানে, মানুষও জানে যে হলো এই ডক্টর ইউনূস সাহেবের দল। ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, কে চাইবে ক্ষমতাকে যারা যখন ক্ষমতায় যাচ্ছে তারাই তখন আসলে এই ধরনের ক্ষমতার অপব্যবহার করছে। হাতে যখন অস্ত্র থাকবে সবারই হাত নিষ্পিস করে সেটা চালানো। এমরুজ্জামান মিল্লাত, যারাই ক্ষমতায় যায় তারাই চাঁদাবাজি করার এই সুযোগের সদ্ব্যবহার করছে। ধরে নিলাম বিএনপি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, তাহলে বিএনপিও কি আসলে কোনো না কোনো ভাবে চাঁদাবাজি উঠতে পারছে না? এই সুযোগটা আর থাকবে না, কারণ এই চাঁদাবাজির যে মানে যেভাবে আপনি দেখলেন যে ৩,২০০ লোককে বহিষ্কার করা হয়েছে, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেভাবে, মাসুদ কামাল ভাইও জানেন, প্রিন্স ভাইও জানেন, সবাই আপনারা কম বেশি জানেন আর কি, তিনি কিভাবে কোন আদলে ৩১ দফা দিয়ে দেশকে পরিচালিত করতে চাচ্ছেন। এবং দলটাকেও না সেটা না, আপনি তো এক বহিষ্কার নিয়ে আছেন, মানে এই চাঁদাবাজির ওইটা নিয়ে আছেন। আপনার পরবর্তী যে আপনি ফরওয়ার্ড না করেন তাহলে তো মুশকিল আর কি। আপনার ওনার ধারণা ওই চাঁদাবাজিটা বন্ধ কখন হবে? আপনি তো এখন মানে কি আপনি কি করার আছে? আপনি ধরা দিতে পারতেছেন না, আপনার পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কথা উনি যে বললেন যে যতক্ষণ পর্যন্ত নৈতিকতা মানুষের মধ্যে জাগ্রত না হবে অথবা আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ করতে পারবেন না আপনি। আপনার তার জন্য কি দরকার? একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার, এবং ইলেকটেড গভর্নমেন্ট যেহেতু আপনারা বলছেন যে এটা বড় দল, সম্ভাবনাময় দল, এবং বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে আমাদের জোটদের সাথে নিয়ে, আমরা যদি আসে তাহলে প্রধানমন্ত্রী যদি জনাব তারেক রহমান হন, আই এম শিওর চাঁদাবাজি আর হবে না। কারণ হলো তিনি যে স্টাইলে দেশটাকে সাজাতে চান, এখন যেভাবে তারা দেখেন কত মানবিক। এই যে আপনার আমি শ্রদ্ধা জানাই টিচার মাহরিন মারা গেলেন, যে উনিও কিন্তু ওনাদের আত্মীয় আর কি, মানে চাচাতো বোন, মানে তারা মানবিক একটা আচরণ করে সব সময়। আপনার এই যে আমাদের বিএনপি পরিবার নামে একটা সেল আছে, প্রত্যেকটা গুলিবিদ্ধ নিহত পরিবারের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, একদম খুঁজে 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 গিয়ে দাঁড়াচ্ছে, সেটারও উপদেষ্টা আমি একজন। এবং আমাদের এই বিএনপি পরিবারটা পুরা দেশে এই মানবিক ভাবে এই তাদেরকে দেখার জন্য, তাদের সংসারের ভার নেওয়ার জন্য, তাদের চিকিৎসার জন্য সকল কাজগুলো করছে। এই যে তার মানবিক একটা দিক এবং একটা স্পষ্ট একটা, আপনি কি বলতে দিবেন না? আপনার ধরে রাখেন যদি বিএনপি ক্ষমতার ভার পায় জনগণের দ্বারা, তাহলে চাঁদাবাজি বন্ধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।